নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ইনফ্লেকশন পয়েন্ট, এটাকে টার্নিং পয়েন্টও বলা যায়। এই শব্দবন্ধটা ব্যবহার করেছেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর। উপলক্ষটা ছিল মহিন্দার অমরনাথের আত্মজীবনী প্রকাশের অনুষ্ঠান। মহিন্দার অমরনাথ যখন ক্রিকেট খেলা শুরু করেন, মানে টেস্ট খেলা শুরু করেন ভারতের হয়ে, তখন জয়শঙ্কর দিল্লির ছাত্র, দিল্লিতে ছাত্রাবস্থায় আছেন। তিনি একজন অ্যাভিড ফলোয়ার ক্রিকেট, তার বক্তৃতাতে বুঝে গেলাম। এবং সেখানে তিনি চমৎকারভাবে বললেন যে মহিন্দার অমরনাথ লিখছেন যে তিনি একসময় সাইড অন পজিশনে স্টান্স নিতেন, তারপরে পেস ব্যাটারিকে সামলাবার জন্য চেস্ট অন পজিশন নিলেন। জয়শঙ্কর বললেন যে ক্রিকেটের এই স্টান্স পরিবর্তন ব্যাটসম্যানের ভারতের বিদেশ নীতির ক্ষেত্রেও একই রকম ভাবে প্রাসঙ্গিক, বিশেষ করে পাকিস্তান সম্পর্কে। অর্থাৎ বিষয়টা খুব পরিষ্কার, প্রাঞ্জল, কোনো অ্যাম্বিগুইটি নেই। দেখছেন না পাকিস্তান কিরকম ল্যাজে গোবরে হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি করার জন্য। ভারত বলেছে আমরা যাব না পাকিস্তানের মাটিতে, হয় হাইব্রিড মডেল করো, না হলে অন্য কোনো দেশে হবে। পাকিস্তান গো ধরে আছে, কিন্তু আইসিসি কন্ট্রোল ভারতই করে, এবং ভারতের বিপুল বাজার অ্যাডভার্টাইজারদের পক্ষে তো অস্বীকার করা সম্ভব নয়। এটা হচ্ছে ভারতের লিভারেজ, সুপার পাওয়ারের লিভারেজ। এই কথাটা বললাম কেন, তার অনেকগুলো কারণ আছে। বাংলাদেশের বহু মানুষ কথায় কথায় বলেন ভারতীয় আধিপত্যবাদ। এরা যে সবাই র্যাডিক্যাল ইসলামের সমর্থক তা আমি বলছি না, কিন্তু বাংলাদেশের অনেক মানুষের মধ্যে এই ভারতীয় আধিপত্যবাদ বিষয়টা নিয়ে তারা খুব চর্চা করেন। আমি একটা ভিডিও দেখছিলাম, ওনার ভিডিও আমি মাঝে মধ্যে দেখি, আমার মনে হয় ওনার বক্তব্য খুব র্যাশনাল। সাংবাদিক মাসুদ কামাল, তিনি একজনের সঙ্গে আলাপচারিতায় বললেন যে সকালবেলা ঘুম থেকে উঠে যে টুথব্রাশটা ব্যবহার করি সেটাও ভারত থেকে আসে, কিন্তু তাও ভারতীয় আধিপত্যবাদ। ভারত নাকি বাংলাদেশকে ক্লায়েন্ট স্টেট হিসাবে পরিণত করেছে। আবার অনেকে বলছেন ভারত তার নিজের অসাম্প্রদায়িক চরিত্র হারিয়ে ফেলেছে। ভারত কি, আইডিয়া অফ ইন্ডিয়া কি, আমি আপনাদের বলবো। আচ্ছা, বাংলাদেশেরও তো একটা আইডিয়া আছে, আইডিয়া অফ বাংলাদেশ, যে বাঙালি জাতীয়তাবাদ, ভাষা, বাংলা ভাষার প্রতি মমত্ব বোধ, তার থেকেই তো বাংলাদেশের জন্ম। এখন অনেকে ভুলে যাচ্ছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে 3000 ভারতীয় সৈন্য আত্মবলিদান দিয়েছিল, এবং বহু মানুষ যারা ভারতবর্ষে থাকেন তারাও বাংলাদেশের মুক্তিযুদ্ধে নানা রকম ভাবে সহযোগিতা করেছেন। স্বাধীন বাংলাদেশ সরকার কলকাতার থিয়েটার রোডে, এখন যেটা অরবিন্দ ভবন, সেখানেই তৈরি হয়েছিল। আমি 2012 সালে বাংলাদেশে গিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে মুক্তিযুদ্ধ সম্মান নিয়েছিলাম। অবশ্যই আমার জন্য নয়, মুক্তিযুদ্ধ যে সময় হয়েছিল সে সময় আমার জন্ম হয়নি, আমার বাবা মুক্তিযুদ্ধে যুক্ত ছিলেন, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক প্রয়াত বাসবলাল সরকার। আমাদের সঙ্গে যারা গিয়েছিলেন তাদের মধ্যে বিশিষ্ট সঙ্গীত পরিচালক কল্যাণজি, মান্নাদের পক্ষ থেকে নিয়েছিলেন তার ভাইপো সুদেব দে, সাংবাদিক বরুণ সেনগুপ্ত, যিনি মুক্তিযুদ্ধের সময় তার রিপোর্টিং অবিস্মরণীয় হয়ে আছে, তার সহোদরা প্রয়াত হয়েছেন শুভা দত্ত, আরো অনেকে ছিলেন। কিন্তু সেখানে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে একটা জিনিস আমার বুঝতে অসুবিধা হয়নি, যে ভারত বিরোধিতার সুরটা কিন্তু ছিল। এখন প্রশ্ন, কেন? ভারত কি তার অসাম্প্রদায়িক চরিত্র হারিয়ে ফেলেছে? ভারত কি দাদাগিরি করে? 1964 সালে 27শে মে পণ্ডিত নেহরু মারা গেলেন। তিনমূর্তি লেনে তার বাসভবনে জওহরলালের মরদেহ শায়িত আছে। শোকস্তব্ধ মানুষ
এমন সময় একটা সাদা অ্যাম্বাসেডর গাড়ি করে তিনমূর্তি লেনের সামনে আসলেন স্যার সৈয়দ মাহমুদ। কে স্যার সৈয়দ মাহমুদ? পণ্ডিতজির ঘনিষ্ঠ সুহৃদ, আজীবন কংগ্রেসী, দীর্ঘদিন বিলেতে ছিলেন, সম্ভ্রান্ত শিক্ষিত মুসলমান এবং জাতীয়তাবাদী। দু চোখ দিয়ে তার জল পড়ছে। তাকে দেখতে পেয়ে এগিয়ে গেলেন জগজীবন রাম। তিনি চামার বলা হতো, নিম্ন কাস্ট ক্যাটেগরিতে, কাস্ট ল্যাডারে নিম্ন। জগজীবন রাম হাত ধরে সৈয়দ মাহমুদকে নিয়ে গেলেন পণ্ডিত নেহরুর বাসভবনের ভিতরে। পণ্ডিত নেহরু বর্ণ হিন্দু, জগজীবন রাম চামার। চামার শব্দটা শুনতে হয়তো আপনাদের খারাপ লাগে, কিন্তু বলা হতো। জগজীবন রাম নিজেকেও বলতেন আমি চামার। তাহলে একজন বর্ণ হিন্দুর বাড়িতে একজন মুসলমান ভাইকে হাত ধরে নিয়ে গেলেন একজন চামার। এটাই হচ্ছে ভারত, এটাই হচ্ছে আইডিয়া অফ ইন্ডিয়া। সেই আইডিয়া অফ ইন্ডিয়ার কখনো কোথাও বদল হয়নি। যারা ভারতীয় আধিপত্যবাদের কথা বলেন, আরে ভারত কি একটা বিরাট দেশ? ভারত কি শুধু জমি, জঙ্গল, পাহাড়, জনপদ নিয়ে? ভারত কি, अटल খুব সুন্দরভাবে বলেছেন, ये भारत का ही भूमि का टुकड़ा नहीं है, एक जीता जागता राष्ट्र पुरुष है। ये बंधन की भूमि है, ये अभिनंदन की भूमि है। यह बहती हुई हर नदी हमारे लिए गंगा है, इसके कंकर कंकर हमारे लिए शंकर है। हम जिएंगे तो इस भारत के लिए, मरेंगे तो इस भारत के लिए, और मरने के बाद गंगा जल में बहती हुई हमारी अस्थियों को कोई कान लगा के सुनेगा तो एक ही आवाज आएगी, भारत माता की जय। এটাই হচ্ছে ভারত। আশা করি বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আইডিয়া অফ ইন্ডিয়া বিষয়টা বুঝবেন। জঙ্গি জিহাদিরা, জঙ্গিদের ধর্মপিতা আসিফ নজরুলের পক্ষে এগুলো বোঝা সম্ভব নয়। কারণ ওই বললাম, তিনি জঙ্গিদের ধর্মপিতা। কয়েকদিন আগে বলেছিলেন ২৬ লক্ষ ভারতীয় নাকি বাংলাদেশে কাজ করে। আমি চ্যালেঞ্জ করছি, তাদের নাম পরিচয় জানান। আপনি একটা ওয়াইল্ড অ্যালিগেশন দেবেন, অ্যালিগেশন দিলে প্রমাণ করতে হবে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সংসদে বাংলাদেশ নিয়ে লিখিত বিবৃতি দিয়েছেন, মানে টেবল করেছেন। তাতে সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হচ্ছে সেটা দ্ব্যর্থহীন ভাষায় নিন্দা করে বাংলাদেশ সরকারকেই সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, এটাও তিনি জানিয়ে দিয়েছেন। এবং ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে এটা সংবাদ মাধ্যমের কষ্টকল্পনা নয়, এটা এস জয়শঙ্কর স্পষ্ট করে দিয়েছেন। এটা বাস্তব, এটা বাস্তব। এবং বিদেশ মন্ত্রকের মুখপাত্র এই একই কথা বলেছেন। অর্থাৎ কূটনৈতিকভাবে ভারত কিন্তু ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টা সুনিশ্চিত করবে। চট্টগ্রামে জুম্মার নামাজের পর তৌহিদি জনতা, হেফাজতে ইসলাম এবং জামাতের সমর্থকরা সনাতনীদের উপর চড়াও হয়েছিলেন। আবার সনাতনীদের মন্দির অপবিত্র করা হয়েছে, অত্যাচার করা হচ্ছে। এমনকি হিন্দু মহিলারা হাতে শাঁখাপলা পরেন, সেটা দেখতে পেয়েই তাদেরকে হেনস্থা করা হচ্ছে। মোবাইল, রাস্তাঘাটে মোবাইল চেক করে দেখা হচ্ছে বাংলাদেশে সেই নাগরিক ভারতীয়দের সঙ্গে কোনো যোগাযোগ রাখেন কিনা। এই হচ্ছে ছবি। আর ভণ্ড, সুদখোর, বৃদ্ধ ইউনুস বারবার বলছেন যে এগুলো সংবাদ মাধ্যমের অপপ্রচার, কিছুই হয়নি। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা নাকি সুখে শান্তিতে দিন যাপন করছেন, তাদের সন্তানরা দুধে ভাতে আছেন। আহা হা, মিথ্যারও একটা সীমা থাকা উচিত। ব্রিটিশ পার্লামেন্টে সাংসদরা সরব হচ্ছেন, বাংলাদেশের
ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতনের বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জে সরব হয়েছেন এবং আমেরিকায় যারা ধর্মীয় সংখ্যালঘু এবং মানবাধিকার বিষয়ে চর্চা করেন তারাও ইউনূস সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। কিন্তু নির্লজ্জ ইউনূস আর তার জঙ্গি সহযোগীদের লজ্জা শরম বলে কিছু নেই। কারণ এই সুদখোর বৃদ্ধ নিজের উচ্চাশা চরিতার্থ করার জন্য বাংলাদেশকে যদি 100 বছর পিছিয়ে দিতে হয় সেটা করতেও তিনি পিছপা হবেন না। 86 বছর বয়স, জীবনে অনেক কিছু পেয়েছেন, রাষ্ট্র ক্ষমতা পাওয়ার স্বপ্ন ছিল, সেটাও পেয়েছেন। এখন সেই রাষ্ট্র ক্ষমতায় আজীবন টিকে থাকার জন্য যদি বাংলাদেশকে 100 বছর পিছিয়ে দিতে হয় তিনি সে কাজ থেকেও বিরত হবেন না। জঙ্গিদের ধর্মপিতা আসিফ নজরুল বলছেন যে ভারতবর্ষেও ধর্মীয় সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে, বাবরি মসজিদ ধ্বংস হচ্ছে, তারাও খুব কষ্টে আছে। জঙ্গিদের ধর্মপিতার ইতিহাস জ্ঞান খুব কম। তার কারণ তিনি জানেন না 1947 সালে দেশভাগের পর ভারতবর্ষে সংখ্যালঘুদের সংখ্যা যা ছিল এখন সেই সংখ্যা, মানে আমাদের শেষ জনগণনা হয়েছে 2011 সালে, সেখানে সংখ্যালঘুদের মানে মুসলমানদের বলছি পার্টিকুলার জনসংখ্যা বেড়েছে প্রায় 4% কাছাকাছি। আবার জনগণনা হবে তখন হয়তো দেখা যাবে আরো 3-4% বাড়ছে। আমি ধরে নিলাম ভারতবর্ষের মোট জনসংখ্যার 18% হচ্ছে মুসলমান ধর্মাবলম্বী মানুষ। 140 কোটির বেশি আমাদের জনসংখ্যা, তার 18%-এর মানে কত হয়? বাংলাদেশে জনসংখ্যার থেকে বেশি। ভারতবর্ষ ইসলামিক কান্ট্রি নয়, কিন্তু তাতেও যত সংখ্যক মুসলমান থাকেন সেটা বোধহয় পৃথিবীর তৃতীয়। পাকিস্তান তার আগে একটা কিছু আছে, ইন্দোনেশিয়া তারপরেই হয়তো। অতএব ভারতবর্ষের ধর্মীয় সংখ্যালঘুরা বিড়ম্বনার মধ্যে আছেন, এই সমস্ত ছেঁদো যুক্তি জঙ্গিদের ধর্মপিতাই বলবেন। সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়নি তা আমি বলছি না, একটা ঘটনা ঘটেছে, নিন্দা করা হয়। বাবরি মসজিদ পতনের ঘটনা আমাদের জাতীয় লজ্জার দিন। স্বয়ং আদভানিজি পর্যন্ত বলেছিলেন তার জীবনের সব থেকে কালো দিন 6ই ডিসেম্বর 1992। কিন্তু এই আমাদের দেশে কখনো শুনেছেন হেফাজতে যেরকম স্লোগান দিচ্ছে, একটা হিন্দু ধর, একটা ইস্কন ধর, দইরা দইরা জবাই কর? কখনো শুনেছেন কারো স্পর্ধা হবে ভারতবর্ষে দাঁড়িয়ে ধর্মীয় সংখ্যালঘুদের উদ্দেশ্যে এই ধরনের প্ররোচনামূলক মন্তব্য করতে? ভারতবাসী প্রতিরোধ করবে এবং প্রশাসনকে বলবে এই ধরনের কথা যারা বলছে তারা দেশ বিরোধী, দেশের শত্রু, এবং ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষতার ঐতিহ্য আছে এই ধরনের কথা যারা বলছে তারা ভারতের ভাবনাকেই মানে না এবং তারা ধর্মনিরপেক্ষতার কাঠামোর মূলে কুঠারাঘাত করছে, আমরা ব্যবস্থা নেব। আর বাংলাদেশে দেখুন মিথ্যা 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 মিথ্যার বিষাতি, সবাই দেখছে, প্রকাশ্যে হুঙ্কার দিচ্ছে একটা হিন্দু ধর, দইরা দইরা জবাই কর। জুম্মার নামাজের পর হেফাজতে ইসলামের নেতা বলছেন যে ভারতে না কান টুকরো টুকরো হয়ে যাবে যদি ইসকন বাড়াবাড়ি করে। আরে ইসকন ভক্তিবাদ প্রচার করে। আল কায়দা, জৈশে মোহাম্মদ, লস্করে তৈবা, আইসিস, বোকো হারাম, যত সংগঠন আছে এগুলো র্যাডিক্যাল ইসলামে। একটা সংগঠন দেখাতে পারবেন সনাতনীদের যারা মানবতার বিরুদ্ধে যুদ্ধ করে, যারা নিরীহ মানুষকে খুন করে? পারবেন না। 1-11 এই টুইন টাওয়ার, 9-11 আর আমাদের 26-11 সাম্প্রতিক অতীতে, তা প্রতিদিনই তো লেগে আছে জঙ্গি হানা বিভিন্ন দেশে। কারা করেছিল? কারা করেছিল? পৃথিবীর মানুষ জানে। ইসলামী সন্ত্রাসবাদ, র্যাডিক্যাল ইসলাম এখন বিশ্বের সব থেকে বড় বিপদ।
বাংলাদেশের মানুষ তো পশ্চিম দুনিয়ায় যান, ধর্মে মুসলমান হলে পশ্চিমের বিভিন্ন বিমানবন্দরে তাদের শত জিজ্ঞাসার মুখে পড়তে হয়। বাস্তব। কারণ র্যাডিক্যাল ইসলামকে ভয় পাচ্ছে সারা দুনিয়া। আবার এরা নিজেদের মধ্যেই সংঘর্ষ করছে। সেক্টারিয়ান ভায়োলেন্স পাকিস্তানে, জঙ্গিদের সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনীর সংঘর্ষ, সিরিয়াতে শাসকদের সঙ্গে আইসিসের লড়াই, সব জায়গায় চলছে, সব জায়গায় চলছে। অতএব কাঁচের ঘরে বসে ঢিল ছুটছে জঙ্গিদের ধর্মপিতা আর তার জঙ্গি সহযোগীরা। ভারতবর্ষে নাকি ধর্মীয় সংখ্যালঘুরা বিপদের মধ্যে আছেন। প্রমাণ করতে পারবেন ভারতে ধর্মীয় সংখ্যালঘুরা বিপদের মধ্যে আছেন? ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছিলেন ডক্টর এপিজে আব্দুল কালাম, আমাদের ডক্টর জাকির হোসেন থেকে শুরু করে মুসলমান সম্প্রদায়ের মানুষ, মৌলানা আবুল কালাম আজাদের মতো বিদগ্ধ মানুষ ছিলেন। সুপ্রিম কোর্টে বহু নামি দামি মানুষ বিচারক হয়েছিলেন, প্রধান বিচারপতি হয়েছিলেন ধর্মীয় সংখ্যালঘু। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলেছেন ধর্মীয় সংখ্যালঘুরা। সেনাবাহিনীতে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব আছে। তারা ভারতবাসী, তারা ধর্মে মুসলমান হতে পারে, আমরা ডিসক্রিমিনেশন করি না। ভারতবর্ষের মুসলমানরা কখনোই দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে ট্রিট হন না, দায়িত্ব নিয়ে বললাম। কিন্তু বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে চিহ্নিত হচ্ছেন। জঙ্গিদের বলবো বা বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের কাছে প্রশ্ন করবো, আপনারা উত্তর দেবেন। ৭১ সালে যখন বাংলাদেশ স্বাধীন হলো তখন সেখানে হিন্দু পপুলেশন কত ছিল মোট জনসংখ্যার, আজকে কত? কেন হিন্দুরা তাদের পৈতৃক ভিটে মাটি ছেড়ে ভারতে চলে আসতে বাধ্য হয়েছিল? প্রশ্নটার জবাব চাই। এই জবাব কিন্তু আপনাদের দিতে হবে, আজ না হয় কাল। আপনারা মুখে বলবেন যে আমরা এই জঙ্গিশাহীর বিপক্ষে, কিন্তু বাংলাদেশে ধীরে ধীরে ধর্মীয় সংখ্যালঘুদের সংখ্যা কেন কমলো তার সদুত্তর আপনাদের দিতে হবে। আপনারা ভারতীয় আধিপত্যবাদের কথা সবসময় বলবেন, আরে কিসের আধিপত্যবাদ? ভারত আপনাদের কোন পাকা ধানে মই দিয়েছে? ভারতকে ওখানে সেনা রেখে দিয়েছিল স্বাধীনতার পরে? আপনাদের কি করেছে ভারত? আপনারা ন্যারেটিভ তৈরি করছেন ভারতীয় আধিপত্যবাদ। মাসুদ কামাল সঠিকভাবে বলেছেন, টুথ পেস্টটাও ভারত থেকে আসে। কত যে নিত্য প্রয়োজনীয় জিনিস ভারত থেকে আসে তার তো ইয়ত্তা নেই। আসবে, কেন আসবে না? বাংলাদেশের মানুষ বিপদের মধ্যে পড়ুক আমরা কখনো চাই না। দেখুন, জঙ্গি, জেহাদি এবং তাদের মদতদাতারা তাদের ব্রেন ওয়াশ হয়ে গেছে। তাদের কাছে যুক্তি, তথ্য এসবের কোনো মানে নেই। কিন্তু বাংলাদেশের যারা নিজেদের অসাম্প্রদায়িক গণতন্ত্রপ্রিয় মানুষ বলে মনে করেন, যারা নিজেরাই আজকে খুব বিপন্ন, তাদেরকে এই প্রশ্নের জবাব দিতে হবে, ভারতীয় আধিপত্যবাদ বলতে আপনারা কি বোঝেন? ভারত কোথায় আপনাদের কোন পাকা ধানে মই দিয়েছে? যখনই সুযোগ হয়েছে ভারত আপনাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সে গ্যাস দিয়ে, এই পাইপলাইন দিয়ে গ্যাস হোক, নেপাল থেকে বিদ্যুৎ আসছে তাও ভারতের গ্রিড ব্যবহার করছে। ওষুধ থেকে শুরু করে, নিম থেকে শুরু করে, পেঁয়াজ থেকে শুরু করে, ডিম থেকে শুরু করে ভারত থেকে যায়। এবার বলুন তাহলে ভারতের আধিপত্যবাদটা কোথায়? একটা জিনিস দর্থহীন ভাষায় শুনে নিন বাংলাদেশের মানুষ, ভারতীয় উপমহাদেশের নেতৃত্ব ভারত দেবে, এটা নিয়ে মনে কোনো রকম আয়োটা অফ ডাউট রাখবেন না। আর জঙ্গি জেহাদিদের বলে দিলাম,
অনেক আস্ফালন দেখেছি। পাকিস্তানের মাটিতে ভারতকে রক্তাক্ত করেছিল এমন জঙ্গির ভবলীলা সাঙ্গ হয়ে গেছে। পাকিস্তানের মাটিতে পাকিস্তানের লোকজনই করেছে। এই যে পান্নুন, শিখ ফর জাস্টিস, কত হুমকি দিয়েছিল, 1 নভেম্বর থেকে 19 নভেম্বর এয়ার ইন্ডিয়ার বিমানে কেউ চড়বেন না ইত্যাদি, চূর্ণ কুম্ভের ঝংকার, এগুলো বেড়াল। তাই ভারতকে যারা রক্তাক্ত করার চেষ্টা করবে, যেখানেই লুকিয়ে থাকুন না কেন, সাবধানে থাকবেন, সাবধানে থাকবেন। এটা নতুন ভারত। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আপনি হুমকি দেবেন, চিকেন নেককে আলাদা করবেন, ভারত বিরোধী স্লোগান দেবেন, আপনাদের দেশে ধর্মীয় সংখ্যালঘুদের ভারতের দালাল বলবেন, আমরা সহ্য করছি। কারণ এই অনেকগুলো আস্ফালন আসলে শূন্য কুম্ভের ঝংকার। এরা আসলে খুব ভীতু প্রকৃতির। একটা কোজি এনভায়রনমেন্টের মধ্যে দাঁড়িয়ে প্রশাসনের মদতে এসব হুঙ্কার দেয়। আর যেখানে প্রশাসন সংখ্যালঘুদের এথনিক ক্লিনজিংয়ে মদত দেয়, তখন তো এরা এক একজন বেড়াল আসলে হয়ে ওঠে বাঘ। সেনা পুলিশের মদতে সংখ্যালঘুদের বাড়ি উপাসনাস্থল আক্রান্ত হচ্ছে। সেনা পুলিশ যদি দায়িত্ব না পালন করে, তাহলে এরা উৎসাহিত হবে। এটা তো কোনো বীরত্বের কাজ নয়। আপনারা যত এ ধরনের সংখ্যালঘু নিপীড়ন করবেন, দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, ভারতেও কিন্তু মসজিদে মসজিদে শিবলিঙ্গ খোঁজার ধুম পড়বে। আমরা চাই না এখন মসজিদে মসজিদে শিবলিঙ্গ খোঁজা হোক। আমরা তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চাই, আমরা সমর্থন করি না। কিন্তু এই ঘটনা যদি বাংলাদেশের মাটিতে ঘটতে থাকে, তখন যারা মসজিদে মসজিদে শিবলিঙ্গ খুঁজছে, তারা কিছু মানুষের সমর্থন পাবে। এটা বাস্তব। অতএব ইউনূস সরকার ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করুন, মিথ্যার বেসাতি বন্ধ করুন। কিছুই হয়নি, মন গড়া গল্প, মিডিয়ার এক্সাজারেশন। ভারতের মিডিয়া ছেড়ে দিন। বিশ্বের নামি দামি মিডিয়া কি বলছে, টাইম ম্যাগাজিন কি বলছে, ইকোনমিস্ট কি বলছে, তাদের প্রতিবেদনে কি বলা হচ্ছে, ব্রিটিশ সাংসদরা কি বলছেন, অল পার্টি ডেলিগেশন কি বলছেন, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে যে রিপোর্ট দিয়েছেন, তারা কি বলছেন, যে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগছেন, প্রশাসন কিছু ব্যবস্থা নিচ্ছে না, মুখে এক কাজে এক। আর জঙ্গিদের ধর্মপিতা, তার কিছু বক্তব্য শুনছিলাম আমি ইউটিউবে আগে। তিনি নাকি 3 দিন ঘুমোতে পারেননি, শেখ মুজিবের আত্মজীবনী পড়ে কেঁদেছেন। ওই এক সমন্বয়ক, কুমিল্লার ছেলে বোধহয় সার্জিস, সে তো চোখে জল আটকাতে পারছে না। শেখ মুজিব 14 বছর জেল খেটেছিলেন, তার আত্মবলিদান গিরগিটির থেকেও দ্রুততায় রং পাল্টায়। এই আসিফ নজরুল এবং তার প্রজাতিরা, বাংলাদেশের মানুষদেরকে চিনে নেওয়া উচিত। আমরা তো চিনে গেছি, যারা গিরগিটির মতো রং বদলাতে পারে, যারা একসময় শেখ মুজিব, শেখ হাসিনা, আওয়ামী লীগের প্রশংসায় গদগদ ছিল, তারাই এখন দেখুন ছাত্রলীগকে নিষিদ্ধ করো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, শেখ মুজিব জাতির পিতা নয়, সবকিছু বলে যাচ্ছে। এরাই করছে, এবং এরা ঘোষিত ভারত বিরোধী। জঙ্গি জিহাদিদের মদতদাতা হচ্ছে ওই জঙ্গিদের ধর্মপিতা আসিফ নজরুল। সবার আগে একটা মিথ্যা কথা বলেছিল, 26 লক্ষ ভারতীয় নাকি কাজ করে। প্রমাণ দিন, তথ্য প্রমাণ দিন, কোথায় কাজ করে, কোন সংস্থায় কাজ করে, কি কাজ করে, কবে থেকে কাজ করে, প্রমাণ দিন। ওয়াইল্ড অ্যালিগেশন। আরে আমরা শান্তিপ্রিয় দেশ, সম্প্রসারণবাদী দেশ নয়, সেই জন্য আমাদের অনেক খেসারত দিতে হয়েছে, আমরা রক্তাক্ত হয়েছি, কিন্তু কখনো
সম্প্রসারণবাদকে প্রশ্রয় দিইনি। পুতিন যেভাবে ক্রাইমিয়া দখল করেছে, ভারত সেভাবে কখনোই সম্প্রসারণবাদকে প্রশ্রয় দেয় না, দেবেও না। আমরা সহাবস্থানে বিশ্বাসী। কিন্তু বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, শেখ হাসিনাও তার দায় এড়াতে পারেন না। দেখুন, সুরেন্দ্রনাথ সিনহা, আমি যদি খুব ভুল না বলি, বাংলাদেশের সুপ্রিম কোর্টের বোধহয় প্রধান বিচারপতি হয়েছিলেন। তিনি একটা রায় দিয়েছিলেন যে মুক্তিযুদ্ধে শুধুমাত্র শেখ মুজিব নয়, আরো অনেকের অবদান ছিল। এটা শেখ হাসিনা খুশি হতে পারেননি, সিনহা সাহেবকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। অতএব স্বৈরাচার কোন পর্যায়ে যেতে পারে তার একটা প্রমাণ। সেই লিগাসিটা এখনো চলছে। পট পরিবর্তন হয়েছে, কিন্তু বিএনপির সমর্থিত আইনজীবীরা এখন বিচারপতির রায় পছন্দ না হওয়ায় তার দিকে ডিম ছোড়েন, অর্থাৎ অসহিষ্ণুতা। আমার বিরুদ্ধে কিছু কথা বলা যাবে না, কথা বললেই তুমি দেশদ্রোহী। শেখ হাসিনা শেষের দিকে এই কাজটাই করেছিলেন এবং তাকে ঘিরে রাখত স্তাবক কুল। তিনি কান দিয়ে দেখতেন। এবার প্রশ্ন হলো, যারা পতিত ফ্যাসিবাদী বলছেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে, ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, অনেক আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, যদিও অনেকেই বলছেন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বলছেন যে আইনকে ঢাল করে প্রতিশোধ নিতে চাইছে অন্তর্বর্তী সরকার। এবার বলুন, ওবায়দুল কাদের কোথায়? হাসান মাহমুদ কোথায়? খেলা হবে স্লোগান দেওয়ার জন্য বিখ্যাত নারায়ণগঞ্জের সাংসদ কি শাহিন আহমেদ কোথায়? স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সাবেক আসাদুল্লাহ খান কামাল কোথায়? তারা সেফ প্যাসেজ তাদেরকে কে দিয়েছিল? এরাই দিয়েছিল। কিসের বিনিময় দিয়েছিল? টাকার বিনিময় দিয়েছিল, হাজার হাজার কোটি টাকার বিনিময়। অর্থাৎ ঘুষ দিলে পরে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের কাছে অপরাধীরাও কিন্তু ছাড় পেয়ে যাবেন। বাংলাদেশের মানুষের তো ক্ষোভ এদের বিরুদ্ধে ছিল, তাদেরকে সুষ্ঠু বিচারের আওতায় আপনারা আনতে পারেননি। তারা দেশের বাইরে চলে গেছেন, সমাজ মাধ্যমে ভীষণ রকম সক্রিয় তারা, ওই তাদেরকে তো বিচারের মুখোমুখি করতে পারেননি মোটা টাকার বিনিময়ে। আর যারা রফা করতে পারেনি এই সমন্বয়ক, এই আসিফ নজরুল প্রমুখদের সঙ্গে, দে আর ল্যাঙ্গুইশিং ইন জেল। এবং আইনকে আবার সুষ্ঠু বিচার তো সম্ভব নয়, বিচারপতিদের উপর চাপ দেওয়া হচ্ছে, নিজেদের মতো করে তারা রায় চাইছেন। নইলে রানা দাশগুপ্তর মতো প্রবীণ আইনজীবী, অশীতিপর, তার বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে, তিনি আত্মগোপন করে আছেন, আইনজ্ঞদের সহায়তা নিচ্ছেন। শাহরিয়ার কবির জেলে, তিনি ঘাতক দালাল নির্মূল কমিটির একজন সক্রিয় সদস্য ছিলেন, মুক্তিযুদ্ধে পাক বাহিনীর অ্যাট্রোসিটিস নিয়ে অনেক ডকুমেন্টারি তিনি করেছিলেন। জামাত, হিজবুত, হেফাজতের তো পছন্দ হওয়ার নয়, তারা জেলে। আর যাদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ ছিল, তারা বহাল তবিয়তে বাংলাদেশ ছেড়ে চলে গেছেন। চিনে রাখুন, বাংলাদেশের মানুষ যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াই করার কথা বলছেন, যারা এইসব জঙ্গি জেহাদিদের মনে করছেন যে এরাই স্বর্ণযুগ ফিরিয়ে আনবেন, এরা টাকার বিনিময়ে, ঘুষের বিনিময়ে যাদের বিরুদ্ধে মূল অভিযোগ, তাদেরকে সেফ প্যাসেজ দিয়েছে, তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। আর লাগাতার সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে, তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ধর্মীয় সংখ্যালঘুদের। ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে অত্যাচার এই অন্তর্বর্তী সরকারের আমলেই হচ্ছে, এটা হলো সত্যের অপলাপ। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে হয়েছে। এখন যেটা হচ্ছে, চক্ষু লজ্জা, চোখের চামড়া ফামড়া আর কিছু নেই।
এরা ঘোষিতভাবে ঠিক করেছে যে ধর্মীয় সংখ্যালঘুদের এই দেশে থাকতে দেওয়া যাবে না, কারণ তারা মনে করে যে ধর্মীয় সংখ্যালঘুরা এই দেশে থাকলে তারা যে খিলাফত প্রতিষ্ঠা করতে চাইছে, যে ক্যালিফেট প্রতিষ্ঠা করতে চাইছে, তাদের উদ্দেশ্য সফল হবে না, অর্থাৎ এথনিক ক্লিনজিং করে। ইউনূস সরকার বড় বড় কথা বলছে, কিন্তু হেফাজত বলুন, হিজবুত তাহরির যারা প্রকাশ্যে খুনের হুমকি দিচ্ছে, জবাই করার কথা বলছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আর জঙ্গিদের ধর্মপিতা আপনি কান খুলে শুনে নিন, আপনি ওই মাস্টার মাইন্ড মাহফুজ আলমের গুরু, বাড়াবাড়ি করবেন না, বাড়াবাড়ি করবেন না। ভারতের শক্তি কি সেটা জানেন না? হুমকি দিচ্ছেন। কে আপনি? কি আপনার ব্যাকগ্রাউন্ড? কোন জনসমর্থন আছে? চক্রান্ত করে অসাংবিধানিকভাবে ক্ষমতায় এসেছেন। হুমকি দেবেন না, ভারতকে চোখ রাঙাবেন না, আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না, ভুল করবেন। 140 কোটি ভারতবাসীর নিরাপত্তা আমরা প্রশ্নের মুখে ফেলতে পারি না। এই জসিমউদ্দিন রহমানিকে আপনি মুক্তি দিয়েছিলেন, জঙ্গিদের ধর্মপিতা। আনসারুল্লাহ খান বাংলার প্রধান, যে প্রকাশ্যে ধর্মীয় সংখ্যালঘুদের খুন করার কথা বলে, যে ব্লগারদের খুন করার কথা বলে, তাকে আপনি মুক্তি দিয়েছিলেন, কারণ আপনি আইন উপদেষ্টা। তারপরে বড় বড় কথা, ভারতবর্ষে মুসলমানরা আক্রান্ত হচ্ছে, ভারতবর্ষের মুসলমানরা আপনাদের দেশের মুসলমানদের থেকে ভালো আছে, শুনে নিন। তারা মেইনস্ট্রিমের সঙ্গে আছেন। হ্যাঁ, কিছু কিছু জিহাদি আছে, চিরকাল থাকে, তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, কিন্তু বাকি মুসলমান সম্প্রদায়ের মানুষ আমাদের ভাই। আমরা যেমন পঞ্চভূতে বিলীন হব, তাদের মাটিও এখানে হবে। ভারতবর্ষ উন্নতির সড়কে হাঁটছেন, তারাও উন্নতির সড়কে হাঁটছেন। আর একটা জিনিস আসিফ নজরুল এবং তার সাঙ্গপাঙ্গ জঙ্গি এবং ইউনূস শুনে রাখুন, ভারতবর্ষের ধর্মীয় সংখ্যালঘুরা, মুসলমানরা কোনো মুসলমান নেতাকে তাদের রক্ষাকর্তা বলে মনে করেন না। জানেন, এটা হচ্ছে ভারতীয় গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তারা কংগ্রেসকে সমর্থন করে, অনেক জায়গায় যেখানে কংগ্রেস নেই সেখানে তারা কখন উত্তরপ্রদেশে অখিলেশকে করেন, পশ্চিমবঙ্গে তৃণমূলকে করেন, একসময় বামেদের করতেন, বিহারে লালু প্রসাদকে করেন। এই কোন দলের শীর্ষে কোনো মুসলমান নেতা নেই। আসাউদ্দিন ওয়াসি আছেন, তার প্রভাব শুধুমাত্র হায়দ্রাবাদ শহরের মধ্যে। তাকে অনেকে বলেন যে তিনি মুখে ধর্মীয় সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার জন্য অনেক চিৎকার করেন, তলায় তলায় নাকি তার উদ্দেশ্যটা অন্য। আবার ধর্মীয় সংখ্যালঘুদের অনেকে, বিশেষ করে মাতৃশক্তি, তারা বিজেপির দিকে ঝুঁকেছে, কারণ 3 তালাক নিষিদ্ধ করা। কিন্তু তাদেরকে ভুল বোঝানো হয়। কিন্তু ভারতবর্ষের ধর্মীয় সংখ্যালঘুরা কোনো মুসলমানকে তাদের নেতা বলে মানে না, তারা হিন্দু নেতাদেরকেই ভরসা করেন, তাদের দলকেই সমর্থন করেন। এটাই ভারতীয় গণতন্ত্রের ভিত কত গভীরে প্রতীত, আমরা যে ধর্মনিরপেক্ষ দেশ তার প্রমাণ। আর এক মাতব্বর নিজেকে বিরাট পণ্ডিত বলে মনে করেন, সব জায়গায় বলছেন ভারত এই উপমহাদেশের অন্যান্য দেশে দাদাগিরি করতে গিয়েছিল, সব জায়গা থেকে মুখ পুড়িয়ে এসছে। এই যে মুইজ্জু খুব ভারত বিরোধী কথাবার্তা বলে ক্ষমতায় এলেন মালদ্বীপে, আর কি পেলাগো। তার মন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে খারাপ কথা বললেন, ক্যাম্পেইন শুরু হয়ে গেল, বয়কট মালদ্বীপ। মুইজ্জু ভুল বুঝলেন,
কারণ চীনের সঙ্গে হবনবিং করলে চীন তোমাকে ডেট ট্র্যাপে ফেলে দেবে। মুইজ্জু এলেন, আমরা স্বাগত জানালাম। মুইজ্জু সাহেব এক্সপেক্ট করেনি যে ভারত এত ভাবে তাকে আর্থিক সহায়তা করবে। অনেকে জানেন না যে আফগানিস্তানে তালিবানদের ভারত স্বীকৃতি দেয়নি আনুষ্ঠানিকভাবে, কিন্তু বম্বেতে আফগান দূতাবাসে একজন দূতাবাস কর্মী নিয়োগ হয়েছেন। তিনি আনঅফিসিয়ালি কাজ করবেন। এই যে ভারতের প্রতিনিধি দল আফগানিস্তানে গিয়েছিল, কাবুলে গিয়েছিল, তালিবান প্রশাসনের সঙ্গে খুব ভালো কথাবার্তা হয়েছে, অনেক কাজ চলছে ইনফ্রাস্ট্রাকচারের। তালিবান প্রশাসন বলেছে ভারত করুক, ভারত ত্রাণ পাঠায়। ভারত সরকার বলেছে তালিবান প্রশাসনকে যে তাদের জমি থেকে যেন ভারত বিরোধী কোনো কাজ না হয়, এটুকু এনশিওর করুন। যাকে বম্বেতে আফগান দূতাবাসে নিযুক্ত করা হয়েছে, তিনি ওই সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে 7 বছর পড়েছেন, ভারতীয় স্কলারশিপ নিয়ে, আফগান নাগরিক। তালিবানদের সাথে কথা বলেই তাকে নিয়োগ করা হয়েছে। ব্যাক চ্যানেল চলছে। দেখবেন আফগানিস্তানের তালিবানদের ভারতের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তারা পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ করে। শ্রীলঙ্কায় আমরা কত সহায়তা দিয়েছি। বাংলাদেশ হীনমন্যতায় ভোগে, ভারতের প্রগতিকে তারা সহ্য করতে পারে না। সবার কথা বলছি না, অনেকে। জঙ্গি জিহাদিদের যারা সমর্থক নন তাদের মধ্যেও এই হীনমন্যতা বোধ আছে। ভারত থেকে টুথপেস্ট যাবে, তা দিয়ে দাঁত মাজবেন সকালে উঠে, আর একটু বেলা বাড়লেই বলবেন ভারতীয় আধিপত্যবাদ। জানতে চাই ভারতীয় আধিপত্যবাদের সংজ্ঞাটা কি? কোন পাকা ধানে আপনাদের মই দিয়েছে ভারত? আর এক মাতব্বর, সে বাংলাদেশে, তার একটা খবরের কাগজ ছিল, বন্ধ হয়ে গেছিল, আবার চালু করছেন। সম্পূর্ণ ভুল তথ্য দিলেন যে আফগানিস্তানের সঙ্গে নাকি ভারতের কোনো সীমানা নেই। কিছুই জানেন না কিভাবে ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। এই যে হিমালয়ের পশ্চিমে কারাকোরাম রেঞ্জ 500 কিলোমিটার দীর্ঘ, তার ইস্টার্ন ফ্রিঞ্জে একটা জায়গা আছে, তার নাম ওয়াখান করিডোর। ম্যাপ দেখবেন, ভারতের ম্যাপে ওয়াখান করিডোর আছে 105 কিলোমিটার, প্যান হ্যান্ডেলের মতো। ওই ওয়াখান করিডোর একদিকে ভারত আফগানিস্তানের বর্ডার, আফগানিস্তান তাজিকিস্তানের বর্ডার, পাকিস্তান আফগানিস্তানের বর্ডার, ওখানে একটা পাস আছে ওয়াজির পাস। চীন সেখানে ডেভেলপমেন্ট করতে চাইছে। এই ওয়াজির পাস দিয়ে চীন আবার আফগানিস্তানের মাটিতে আসতে পারে। ওটা পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে, কিন্তু ওটা পাক অধিকৃত কাশ্মীর, ওটা ভারতের অংশ। ভারতের ম্যাপে ওই জায়গাটা আছে ওয়াখান করিডোর। সেই ওয়াখান করিডোরই হচ্ছে ভারত ও আফগানিস্তানের সীমানা। কে বলছে আফগানিস্তানের সঙ্গে আমাদের সীমানা নেই? ইতিহাস জানুন, ইতিহাস নিয়ে পড়াশোনা করুন। শিক্ষক লাগলে এখান থেকে পাঠিয়ে দেব। না জেনে বিদ্বেষপ্রসূত হয়ে হীনমন্যতা বোধ থেকে ভারতীয় আধিপত্যবাদ বলে চিৎকার করবেন না। ভারত সম্প্রসারণবাদী রাষ্ট্র নয়, নিজেও জানেন, শুধু হীনমন্যতা বোধ। এই ভারতবর্ষ এত এগিয়ে গেল, দুনিয়া খাতির করছে, তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে, ভারতবর্ষের মেধা সম্পদ, মানব সম্পদকে দুনিয়া সম্মান জানায়, আর আমরা জঙ্গি জিহাদিদের মধ্যে আছি। এই যে হীনমন্যতা বোধ, এর থেকেই আসে ভারতীয় আধিপত্যবাদ, এইসব শব্দবন্ধ, এইসব ন্যারেটিভ তৈরি করা। যাই হোক, জয়শঙ্কর ধুইয়ে দিয়েছেন, সম্ভবত ওই বিদেশ সচিব পর্যায়ের বৈঠকটা হবে না, লাভ নেই। আমরা বলবো আর ইউনূস মিথ্যা কথা বলবে, জঙ্গিদের ধর্মপিতা জ্ঞান দেবে, আর ধর্মীয় সংখ্যালঘুরা নিপীড়নের মুখে পড়বে, সেখানে বিদেশ সচিব গিয়ে বাংলাদেশের মাটিতে বৈঠক করবেন, এগুলো হবে না। কূটনৈতিক পথেই ব্যবস্থা হবে। দেখুন না,
ওয়েট অ্যান্ড সি, দেখতে পাবেন কোর্স কারেকশন না করলে খাতের কিনারায় পড়বে বাংলাদেশ। এখনই তো বাংলাদেশের যে অবস্থা, ঘুরে দাঁড়াতে 2 দশক লাগবে মিনিমাম। এটা আমি আপনি বলছি না, বাংলাদেশের মানুষই বলছেন, সংবাদ মাধ্যম বলছে। অতএব মিথ্যা ভারত বিরোধিতা, ভারতীয় আধিপত্যবাদের ন্যারেটিভ তৈরি না করে আপনাদের দেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করুন। তারা আপনাদের দেশের নাগরিক, তাদের নিরাপত্তার দায়িত্ব ইউনুসকে নিতে হবে। আর একটা অদ্ভুত লজিক, ধর্মীয় কারণে তাদের উপর অত্যাচার হয়নি, তারা আওয়ামী লীগের সমর্থক বলে। আরে আওয়ামী লীগের সমর্থক তো কি হয়েছে? আওয়ামী লীগ ধর্মীয় সংখ্যালঘুদের স্বার্থ অন্য রাজনৈতিক দলগুলোর থেকে বেশি দেখেছে, তাই তাদেরকে সমর্থন করেছে। বিএনপি জামাত করতে পারেনি, বিশ্বাস অর্জন করতে পারেনি, এটাই কারণ। তো কেউ যদি আওয়ামী লীগকে সমর্থন করে তাকে অত্যাচারের মুখে পড়তে হবে। আর শান্তিতে নোবেল পেয়েছে না সুদখোর ইউনুস, যে শান্তিতে নোবেল পায় সে বাংলাদেশে মৃত্যুর মিছিলকে ত্বরান্বিত করে। সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ।